নাউনটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখায়, সেটাকে আমরা ডিটারমিনার বলেছিলাম, তাই তো? এই ডিটারমিনার গুলোকে, হ্যাঁ, আমরা সময় নষ্ট করতেছি না একদম। হ্যাঁ, আমরা যেহেতু অনলাইনে 1 ঘন্টা বেশি ক্লাস করতে খুবই বিরক্ত লাগে, তো ওই জায়গা থেকে আমরা একদম সময় নষ্ট করতে যাচ্ছি না। সময় নষ্ট মানে হচ্ছে আপনি এক ধাপ পিছিয়ে গেলেন, তাই তো? তো ওই জায়গাটা থেকে দেখো, নর্মালি আমরা যদি দেখি গত বছরে প্রায় 1,12,000 মতো পরীক্ষা দিছে, রাইট? সিট আছে কত? 1800। এই 1800 সিটের দিকে আমরা যদি খেয়াল করি, এর মধ্যে দেখেন কতগুলো বাজে সাবজেক্ট আছে, হ্যাঁ। যেমন আপনি যদি উর্দুর কথা বলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, পড়েন উর্দুতে, তো এটা তো আপনার জব ভ্যালু তেমন নাই বাজারে, হ্যাঁ। এরপরে আপনি যদি আরবির কথা বলেন, হ্যাঁ, আরবি, এরপরে পালি, এরপরে হচ্ছে আপনার ফার্সি। তো এই যে সাবজেক্ট গুলো যেগুলো আছে, হ্যাঁ, এরপরে আপনি মিউজিকের কথা যদি বলেন, মিউজিক ডিপার্টমেন্ট, এরপরে হচ্ছে ডান্স ডিপার্টমেন্ট, এই সিট গুলো বাদ দিয়ে দেখেন একদম ভালো সিট আছে। আমি যদি চিন্তা করি, ভালো সিটের মধ্যে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে 1,000-এর মধ্যে থাকতে হবে। তাহলে 1,12,000-এর মধ্যে 1,12,000 পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ। তাহলে 1,00,000 আপনার 12,000 পরীক্ষা দিচ্ছে, তাহলে 1,00,000 প্লাস পরীক্ষা দিচ্ছে, আপনাকে থাকতে হবে 1,000-এর মধ্যে। তো ওই জায়গাটাতে আপনার সময় নষ্ট করা যাবে না কোনোভাবেই, হ্যাঁ। আপনি সময় নষ্ট করার কথা চিন্তা করতে পারবেন না। এখন থেকে যে সময়টা পাচ্ছেন, যেহেতু পরীক্ষা আপনার ডেট দিয়েছে কত, 11 তারিখ থেকে সামনে মাসে, আপনি যে সময়টুকু পাচ্ছেন সেই সময়টুকু আপনাকে পূর্ণাঙ্গ ব্যবহার করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা যেই লক্ষ্যে কাজ করতেছি এখন, হ্যাঁ, আমরা যেই লক্ষ্যে কাজ করতেছি, বা আপনাদের সাগর স্যার বলেন বা সাগর ভাইয়া বলেন, যে লক্ষ্যে কাজ করতেছে, ওই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে যে ভাই আমরা 1,000-এর মধ্যে থাকতে চাই না, রাইট? আমরা যে স্টুডেন্ট গুলো এখন বর্তমানে আমরা ক্লাস করতেছি, আমরা ধরেন আমরা রেগুলার ক্লাস করতেছি যতজন, আমাদের টার্গেট থাকবে যে ভাই আমরা যাতে টপ 100-এর মধ্যে থাকতে পারি, রাইট? একটু সিরিয়াস ভাবে পড়লে এটা খুবই সম্ভব, ঠিক আছে? এই জন্য একটু মনোযোগ দিবেন, আমরা কোনো সময় নষ্ট করব না। আমরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করব। আমি একটু দ্রুত পড়াই, হ্যাঁ। কারণ দেখেন, নর্মালি আপনি যদি যে কোনো কোচিং এর কথা বলেন, সেখানে আপনার দায় সারা কয়েকটা ক্লাস নিয়ে থেমে যায়, হ্যাঁ। তো ওই জায়গা থেকে আমরা কখনোই কাজ করতে যাচ্ছি না। আমরা যেভাবে কাজ করতে যাচ্ছি, যে আমরা যেখানে যেভাবে পড়লে সর্বোচ্চ আউটকাম পাওয়াটা সম্ভব, আমরা ওইটার লক্ষ্যে আমরা কাজ করতেছি, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আমরা একটু দ্রুত পড়াবো। যে জায়গাগুলোতে কনসেপ্ট আপনার প্রবলেম হবে, আপনি কাইন্ডলি আমাকে ইনবক্স করবেন, আমি ইনবক্স করলে আমি দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আমরা যদি একটু ভালো করে খেয়াল করেন, আচ্ছা, আহ মাস্তুরা মাস্তারি নাকি মুস্তারি, সে বলছে যে মাসমোর এগুলো ক্লিয়ার করবেন। হ্যাঁ, আজকে এগুলো ক্লিয়ার হবে পুরোটাই, হ্যাঁ। আচ্ছা, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এটা ভুল কেন? এটা এক্সপ্লেনেশনটা দিবেন আজকে? হ্যাঁ, অবশ্যই দিব। আমি অবশ্যই এটা এক্সপ্লেনেশন দিব, এবং আশা করি যে এটার জন্য আমি ট্রিট পাবো তোমাদের কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, আসো একটু ভালো করে আমরা একটু খেয়াল করি। দেখো, আমরা গতদিন পড়েছিলাম কি, যে ইজটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ডিটারমিনার, অর্থাৎ ইজটা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসে, এবং এই নাউনটা অবভিয়াসলি সেটা কি হবে? সিঙ্গুলার হবে, রাইট? কেন হবে? গতদিন আমরা এটা ব্যাখ্যা দিয়েছিলাম যে ভাইয়া, আমরা যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, আমরা যদি ইনফরমেশন শিখতে চাই, হ্যাঁ, ইনফরমেশন শিখতে না চাই, তাহলে আমরা আমরা গতদিন যেভাবে দেখেছিলাম ওইভাবে একটু কাউন্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, ইস বয়, ইস এর পর নাউনটা কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট কি হয়? নাউন। এই জন্য ভার্বটা আসবে সিঙ্গুলার, এই জন্য আমরা বলেছিলাম ইজ, রাইট? তো ওই জায়গাটা থেকে আমরা দ্বিতীয় ধাপে যাব, আমরা ইস আর এভরির মধ্যে পার্থক্য দেখব। এখন এটাকে আমরা ডিরেক্ট দেখি যে এখান থেকে বিগত সালে পরীক্ষায় কোশ্চেন আসছে। আমরা একটু পরে সেটা দেখবো যে বিগত সালের পরীক্ষায় কোশ্চেন আসছে এখান থেকে, এবং এগুলো যখন আপনি রিটেনেও অ্যাপ্লাই করবেন, আপনার পূর্ণাঙ্গ কনসেপ্ট মানে একদম ক্লিয়ার করা ছাড়া আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই ফার্স্ট হতে পারবেন না, রাইট? তো ওই জায়গাটাতে আমরা একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখেন, ইজ বা এভরির কথা যদি আমরা চিন্তা করি, ইজ বা এভরির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ইজ বা এভরি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইজ বা এভরি ব্যাপারটা দাঁড়াচ্ছে, যখন আপনি ইজ বলতেছেন বা এভরি বলতেছেন, তাহলে আমরা গতদিন পড়েছিলাম যে এগুলো কাউন্টেবল নাউনের সাথে বসবে, এবং ওই কাউন্টেবল নাউনটা ডেফিনেটলি সেটা কি হবে? সিঙ্গুলার হবে, রাইট? তাহলে বইয়ের সঙ্গে কি বলতেছে? ইজ রিফার্স টু অ্যান ইন্ডিভিজুয়াল, আপনার অবজেক্ট অর পার্সন, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল অবজেক্ট অর পার্সনকে বোঝাবে। যেখানে আপনার এভরি কথা যদি আপনি চিন্তা করেন, এভরিটা হচ্ছে এ গ্রুপ অফ অবজেক্টস অর পিপল, যেটা লাম টুগেদার অ্যাজ ওয়ান, একটা হিসেবে বিবেচনা হবে। আপনি একটা গ্রুপ বা অবজেক্টকে বুঝাবেন, গ্রুপের আপনি একটা অবজেক্ট বা পিপলের গ্রুপকে বুঝাবেন, একটা গ্রুপকে বুঝাবেন,
এবং সেটা একটা হিসেবে কাউন্ট হবে, রাইট? আমরা অত জটিল ধারণাতে যাব না, একটু সহজ ধারণাতে যাব। যেমন আমি যদি একক ব্যক্তি বা বস্তুর ধারণা বুঝাই তাহলে আমি ইজ ব্যবহার করব। আর যদি দলগত ব্যক্তি বা বস্তুর ধারণা বুঝাই তাহলে আমরা সেখানে এভরি ব্যবহার করব। এই কথাটা সবসময় মনে রাখবেন। ইস মানে কি, আমরা গতদিন বলেছিলাম ইস মানে একজন একজন করে বোঝায়, তাই না? এই জন্য আমরা বলতেছি একক ব্যক্তি বা বস্তুর ধারণা বোঝাবে। আর যখন আপনি দলগতর কথা বলবেন তখন আপনার কি আসবে? এভরি আসবে। যেমন এই জায়গাটার দিকে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, দেখেন এখানে কি আসতেছে, এটা ভালো করে খেয়াল করেন। দেখেন আমরা যদি এই জায়গায় দেখি, বলতেছে ইচ বাই এভরি পার্সন, ইচ বাই এভরি পার্সন in turn in turn went to see the doctor, went to see the doctor। তার মানে আমরা যদি এই জায়গাটার দিকে একটু সুন্দর করে খেয়াল করি, দেখেন ধরেন এটা একটা ডাক্তারের চেম্বার। হ্যাঁ, আমি ডাক্তার মশাই, আমি ভিতরে বসে আছি, রাইট? এখানে একটা আসন দেওয়া আছে। আপনার এখানে অনেকগুলো রোগী আছে, রাইট? অনেকগুলো কি আছে? রোগী আছে। এই রোগীগুলো কি সবাই একসাথে চেম্বারে ঢুকবে? চেম্বারে সবাই তো একবারে ঢুকবে না। তার মানে কি একজন একজন করে ঢুকবে, ইন্টার্ন ইন্টার্ন পর্যায়ক্রমে একজন একজন করে, তাই না? তাহলে পর্যায়ক্রমে যেহেতু একজন একজন করে যাবে, তাহলে একজন একজন করে যদি বুঝায়, রাইট? তাহলে একজন একজন করে বুঝালে আমরা কি ব্যবহার করবো? ইস। দ্যাটস উত্তরটা হচ্ছে ইস। পরেরটা আছে ইচ বা এভরি পার্সন, এভরি পেশেন্ট কেম ফ্রম দ্য সেম ভিলেজ। আমি বলতেছি আমার কাছে যতগুলো রুগী আসে, হ্যাঁ, আমার কাছে যতগুলো রুগী আসে সেই রুগীগুলো একটা গ্রাম থেকে আসে। তার মানে সেম ভিলেজ, এই একটা গ্রাম থেকে আসে। একটা গ্রাম মানে কি, একটা ভিলেজ মানে কি, এখানে সেম ভিলেজ মানে কি, একটা গ্রুপ। যেহেতু একটা গ্রুপকে বোঝাচ্ছে, আমরা জানি ভাইয়া গ্রুপকে যখন ইন্ডিকেট করবে তখন ডেফিনেটলি সেখানে আমরা এভরি ব্যবহার করি। ওকে, তাহলে গতদিন আমরা পড়েছিলাম ইজ বা এভরির পরে নাউনটা হবে সিঙ্গুলার এবং ভার্বটাও কি আসতেছে? সিঙ্গুলার, রাইট? এবার আজকে আমরা দেখতেছি ভাইয়া ইজ এবং এভরির মধ্যেও পার্থক্য আছে, রাইট? ইজ এবং এভরির মধ্যে কি আছে? তার ডেফিনেটলি ভাইয়া ইজ এবং এভরির মধ্যেও পার্থক্য আছে। ইজ এবং এভরির মধ্যে পার্থক্যটা কি? আমরা যদি এই জায়গাটাতে দেখার চেষ্টা করি, যদি আপনি একক ব্যক্তি বা বস্তুর কথা বলেন তাহলে আমরা কি ব্যবহার করবো? ইজ। এবং আপনি যদি দলগত ব্যক্তি বা বস্তুর কথা চিন্তা করেন তাহলে আপনি এভরি ব্যবহার করবেন। ওকে, ইন্টার্ন একজন একজন করে বলতেছে এই জন্য ইজ। আবার এখানে সেম ভিলেজের কথা বলতেছে, আমার কাছে যতগুলো রুগী আসে, হ্যাঁ, ধরেন আমার গ্রামের নাম মনোহরপুর, আমি বললাম আমার কাছে যতগুলো রুগী আসে সবগুলো মনোহরপুর থেকে আসে। কথা বুঝতে পারছেন? তার মানে কি একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছে। যেহেতু গ্রুপকে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাটস ওয়াই উত্তরটা ইজ না হয়ে এখানে এভরি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যদি খেয়াল করে দেখেন ইজ বা এভরির মধ্যে দ্বিতীয় যে পার্থক্যটা আছে, হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয় যে পার্থক্যটা আছে এই জায়গাটাতে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করে দেখেন, দ্য ওয়ার্ড ইজ ইউজড হোয়েন দেয়ার অনলি টু অবজেক্টস। দুটো অবজেক্টের কথা যদি থাকে, ভালো করে একটু খেয়াল করবেন। তার মানে আমার এই জায়গাটাতে আপনি যদি সংখ্যা রেখার কথা যদি চিন্তা করেন, তাহলে ধরেন সংখ্যা রেখাতে আমি যদি বললাম এক এবং দুই, সর্বনিম্ন যদি দুই থাকে তাহলে সর্বনিম্ন কত? দুই। এর বেশিও থাকতে পারে আপনার, রাইট? সর্বনিম্ন যদি দুইয়ের কথা বলা থাকে তাহলে সর্বনিম্ন যদি দুইটা থাকে তাহলে আমরা সেই জায়গাতে ইজ ব্যবহার করবো। একটু ভালো করে মনে রাখবেন, সর্বনিম্ন যদি দুটির কথা থাকে তাহলে আমরা ইজ ব্যবহার করব। যদি এই সংখ্যা রেখাটা আপনি জিরোর চাইতে উপরে চলে যান, অর্থাৎ ওয়ান টু থ্রি, এখানে দেখেন সর্বনিম্ন কত আছে, তাহলে ধরলাম তিনজন। তাই তিনজন যদি থাকে তাহলে ইচ এবং এভরি দুটাই হবে। ইচ এবং এভরি দুটাই হবে। কারণ দেখেন এভরি মানে কি, তাহলে আমরা গতদিন বলেছিলাম ভাইয়া এভরি মানে হচ্ছে গ্রুপ। একটু আগে পড়ালাম এভরি মানে কি? গ্রুপ। আর গ্রুপ মানে কি? দল। আমরা দল মানে কি বুঝি? দল মানে সর্বনিম্ন তিনজন হইতে হয়, রাইট? দল মানে সর্বনিম্ন কত হইতে হয়? তিনজন হইতে হয়। তো ওই কনসেপ্টটা সেম আবার ফেরত আসতেছে, দেখেন। তার মানে আমি যদি দুজনের কথা বলি তাহলে আপনি কোনোভাবেই সেখানে এভরি লিখতে পারবেন না। হ্যাঁ, এভরি লিখতে পারবেন না। যদি দুইয়ের উপরে চলে যায়, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আপনি যত উপরে যাবেন তখন আপনার ইজ এভরি দুটাই আসবে, আপনি দুটাই ব্যবহার করতে পারবেন। কিন্তু দুইয়ের কথা যদি বলা থাকে, দুই দিয়ে কখনোই কখনোই দল বুঝায় না, কখনোই গ্রুপ বুঝায় না। এই জন্য আমরা কখনোই সেখানে এভরি লিখতে পারি না। যেমন দেখেন আমি যদি বলি এক্স অর অ্যাঙ্কলেটস, অ্যাঙ্কলেটস আমরা যদি বলি অ্যাঙ্কলেটস মানে কি? নূপুর। তাহলে এক্স অর পরিধান করেছিল কি? নূপুর অন ড্যাশ অ্যাঙ্কেল। এখন দেখেন তো আমাদের যে পায়ের গোড়ালি যেটা আছে, অ্যাঙ্কেল যেটা আছে, এটা কয়টা? এটা কি অনেকগুলা নাকি দুইটা? তাহলে ভাইয়া দুইটা। তাহলে দুইটা হলে আমি ইস নিব নাকি এভরি নিব? ডেফিনেটলি আমরা তখন ইসটাকে নিচ্ছি, রাইট? আবার দেখেন শি হ্যাড এ চাইল্ড, তার কি ছিল? তার একটা বাচ্চা ছিল। হোল্ডিং অন টু, ধরে ছিল। কোথায়? হ্যান্ডে। তাহলে মানুষের হাত কয়টি থাকে?
এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই আমাদের হাত কয়টি, তাহলে দেখেন তো হাত কয়টি, দুইটি। আমি জানি দুইটি অবজেক্টের ধারণা আসলে কখনোই সেই জায়গাটাতে আমরা এভরি ব্যবহার করতে পারবো না। দুই মানে হচ্ছে ইচ। আমি আবার বলতেছি, সর্বনিম্ন সংখ্যা যদি দুই থাকে তাহলে আমরা ওই জায়গায় কখনো দলগত ধারণা আনতে পারি না। এই জন্য ইজ বলতে আমরা দুইটি বোঝাই। এই জন্য আমরা এখানে নিচ্ছি ইজ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যদি বলি, এরপরে আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, দেখেন যেটা একটু আগে বলে আসলাম, যে যখন when the quantifiers, the bride, bride মানে কি, কোনে, রাইট, কোনে রিসিভড ইচ বা এভরি আইটেম অন হার রেজিস্ট্রি। তাহলে এবার দেখেন আইটেম আছে নাকি আইটেমস, তাহলে ভাই আইটেম। আমরা জানি নাউনের সাথে এস থাকলে কি হয়, প্লুরাল হয়। যেমন আপনি যদি বয় বলেন, বয়টা কি সিঙ্গুলার, আর বয়েজ বলে কি প্লুরাল। নাউনের সাথে এস থাকলে কি হয়, প্লুরাল হয়। তার মানে শুধু আইটেম আছে, তার মানে ডেফিনেটলি এটা কি সিঙ্গুলার। এখানে ইসও হতে পারে, এভরিও হতে পারে। এখন আমার খেয়াল করতে হবে যে আমি ইচ নিব নাকি এভরি নিব, রাইট। তাহলে এবার দেখেন দ্য ব্রাইড রিসিভ ইচ বাই এভরি আইটেম অন হার রেজিস্ট্রি। তার বিয়ের দিনে কনেটা গিফট গুলো গ্রহণ করেছিল। যে মেয়ে বিয়ের দিনে গিফট গ্রহণ করবে, সে মেয়ে কি দুইটা গিফট গ্রহণ করবে নাকি অনেকগুলো গিফট গ্রহণ করবে? ডেফিনেটলি ভাইয়া, সে অনেকগুলো গিফট গ্রহণ করবে, তাই না? যেহেতু অনেকগুলো গিফটের ধারণা আসতেছে, তার মানে তিন বা তার বেশি। আমরা জানি তিন বা তার বেশি যদি হয়, আমরা ডেফিনেটলি সেই জায়গাতে ইসও ব্যবহার করতে পারি, এভরিও ব্যবহার করতে পারি, রাইট। এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটার ভিত্তিতে আমরা যদি বিগত সালে কোশ্চেনের দিকে খেয়াল করি, রাইট, আমরা ইচ অ্যান্ড এভরি কিন্তু একসাথেও ব্যবহার করতে পারি। আমরা যখন জোর দেওয়া বোঝাবো, যেমন টিচার ক্লাসে বলতে চাই আপনাদের সবাইকে ক্লাসে অবশ্যই অবশ্যই উপস্থিত হতে হবে, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি ওয়ান, রাইট। তাহলে আমি যদি ইচ অ্যান্ড এভরি বলতেছি, ওইটা মানে হচ্ছে জোর দেওয়া। দলগত ভাবেও সবাইকে উপস্থিত থাকতে হবে, একজন একজন করেও সবাইকে উপস্থিত হতে হবে। সেটার ক্ষেত্রে আমরা ইচ অ্যান্ড এভরি একসাথে ব্যবহার করতে পারি, রাইট। এবার আসেন, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি কোশ্চেন দিয়ে খেয়াল করে দেখেন, এটার বেসিসে এই কোশ্চেনটা দেখেন অনেক কবে পরীক্ষায় আসছে, হ্যাঁ। এটা এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে, হ্যাঁ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে প্রথমে পরীক্ষা আসছিল, এরপর এটা অনেকবার আমরা কোশ্চেনটাকে রিপিট পেয়েছি, রাইট। তাহলে এবার আসেন এই জায়গাটার দিকে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, এই জায়গাটার দিকে আমরা যদি সুন্দর করে খেয়াল করি, দেখেন বলতেছে দেয়ার আর দেয়ার আর ম্যানি কোকোনাট ট্রিজ অন দ্যাট সাইড অফ দ্য রোড, রাইট। আপনারা একটু খুব দ্রুত এটা একটু উত্তরটা, হ্যাঁ, একটু চ্যাট বক্সে লিখবেন। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দ্যাট সাইড অফ দ্য রোড। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দ্যাট সাইড অফ দ্য রোড। ও এক্সিলেন্ট, মাস্তুরা উত্তর করছে। এরপরে নাম নাই, এরপর শাহরিয়ার, এরপরে জয়দেব রয়, এরপরে আচ্ছা আচ্ছা, হয়েছে 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 হয়েছে। কেউ এভরি, কেউ বোথ, রাইট। কেউ এভরি লিখতেছে, কেউ বোথ লিখতেছে। দেখেন আমি একটু আগে পড়াইছি কি ইচ এভরি ব্যবহার, আপনি ঝড়ে দৌড়ে যে উত্তর করতেছে কিনা এভরি 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 এভরি, রাইট। আমাদের প্রবলেমটাই এটা। আমরা যখন কোনো কিছু পড়াই, পড়ানোর পরে যখন আমরা প্র্যাকটিস করতে দিই, স্টুডেন্টরা ওই জায়গা থেকে আর বের হতে পারে না। হ্যাঁ, এই জায়গা থেকে বের হওয়া দরকার। যেমন দেখেন আমরা যদি বের হতে চাই, সবার উত্তর ভুল হয়েছে, হ্যাঁ, সবার উত্তর ভুল হয়েছে। দেখেন ফার্স্ট কথা হচ্ছে, যারা সাইড বলতেছেন, যারা আপনি বোথ বলতেছেন, বোথ, অনেকে এখানে উত্তর করছে যে ভাই বোথ, রাইট। বোথের পরে আমি এভরিতে আসতেছি, বোথ বা এভরি কোনোটাই উত্তর না, হ্যাঁ। আমরা এই জায়গাটাতে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। আচ্ছা, এবার দেখেন আমরা যদি এই জায়গাটার দিকে একটু ভালো করে খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। দেখেন আমি যখন বোথ বলতেছি, বোথ মানে কি, বোথ মানে কি এটা আগে বুঝতে হবে। এখানে সাইড নাকি সাইডস, বোথ হইলে বোথ মানে কি সেটা আগে আগে আমাকে বুঝে আসতে হবে। বোথের ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে আসেন। দেখেন বোথ মানেটা কি, হ্যাঁ, বোথ এবং টু এর মধ্যে বোথ মানে কি, তাহলে আমরা বলি বোথ মানে হচ্ছে ভাই উভয়, রাইট। ভালো করে খেয়াল করবেন, আমরা বলি বোথ, বোথ মানেটা কি একটু ভালো করে খেয়াল করবেন, যে ভাই বোথ বলতে আমরা কি বুঝি। দেখেন বোথ মানে আমরা বলি উভয়, তাই না? তাহলে বোথ বলতে আমরা বলি যে ভাই বোথ মানে হচ্ছে উভয়, রাইট। তো আমরা ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা বলি বোথ মানে হচ্ছে উভয়। উভয় মানেটা কি, উভয় মানে আমরা কি বুঝি। আর টু, টু মানে কি বুঝি, টু মানে হচ্ছে দুই, তাই না? তো দুই আর উভয়ের মধ্যে ডিফারেন্স কি, উভয় মানে কি, উভয়ের ইংলিশটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, উভয় বলতে আমরা বুঝি ইচ অফ টু, রাইট, ইচ অফ টু। ভালো করে বুঝেন।
আমরা যখন উভয়ই বলি, উভয়ের বাংলাটা ইংলিশটা হচ্ছে ইচ অফ টু। ইচ অফ টু মানে কি? ইচ অফ টু মানে হচ্ছে আপনার এটাও হয় এটাও হয়, আপনি আলাদা আলাদা করে বলতেছেন, এটা ইংলিশ হচ্ছে বোথ। যেমন আপনাকে আমি বললাম যে এই গরু দুটা কার, আপনি আমাকে বললেন যে ভাইয়া লালটা নাকি কালোটা, তা আমি বললাম ভাইয়া লালটা, বলছে ওইটা আমার, কালোটা বলছে ওইটাও আমার। এই যে দুটাই আপনি বললেন আলাদা আলাদা ভাবে, ওটা ইংলিশ হচ্ছে বোথ। ইচ অফ টু দুইটাই, কিন্তু আলাদা আলাদা ভাবে। আর যখন টু বলতেছেন দুই, এই দুই বলতে এটা একসাথে বোঝায়, জয়েন্টলি, এটা জয়েন্টলি বোঝায়। মুহাম্মদুল্লাহ ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু ওয়েট করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে, সরি 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 সরি, এই জায়গাটাতে নেটের একটু প্রবলেম হয়েছিল, একটু বিদ্যুতে বাড়ি দিচ্ছে তো এই জন্য নেটের প্রবলেম হয়েছিল, সরি। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা এই জায়গাটার দিকে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, দেখেন, তাহলে আমি আবার বলতেছি, আমি এখানে কি কি বললাম, হ্যাঁ, এটা মনোযোগ দিয়ে। আমরা এই জায়গাটার দিকে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, দেখেন। আমি বললাম কি বোথ মানে কি, তাহলে আমি বলতেছি বোথ মানে কি, তাহলে আমরা বলতেছি ভাইয়া বোথ মানে হচ্ছে উভয়। আচ্ছা, উভয় মানে কি? উভয় মানে আমি বললাম ইচ অফ টু, রাইট, ইচ অফ টু। ইচ অফ টু মানে কি? ইচ অফ টু বলতে আমরা বুঝাচ্ছি যে আপনি এই যে দুইটা, এই দুটাকে আপনি সেপারেটলি বলতেছেন। দুটাকে আপনি কিভাবে বলতেছেন? আপনি সেপারেটলি বলতেছেন। ওকে। আর টু মানে কি? টু মানে হচ্ছে আমরা বলি দুই, এই দুটাকে আপনি যখন জয়েন্টলি বলেন, একসাথে যখন আপনি বলেন, তখন আপনি বলেন এটাকে টু। যেমন দেখেন, উদাহরণস্বরূপ আমরা যদি বিগত সালের কোশ্চেনের আমরা যদি কোশ্চেন উত্তর করতে চাই, তাহলে আমরা কেমন পাচ্ছি দেখেন। মাই টু বা বোথ ব্রাদার্স, দেখেন এরপর নাউনটা প্লুরাল, ব্রাদার্স ক্যারিড দ্য পিয়ানো আপস্টেয়ার, রাইট। এবার দেখেন, ক্যারিড দ্য পিয়ানো আপস্টেয়ার, তার মানে আমার দুই ভাই পিয়ানোটাকে উপর তলায় উঠাইছে। পিয়ানোটাকে ছোট জিনিস নাকি বড় জিনিস? ডেফিনেটলি অনেক বড়।
আগের যুগে তোমরা যারা মুভি দেখছো দেখো, আগের যুগে নায়ক হচ্ছে পিয়ানো বাজাইতো, নায়িকা পিয়ানোর উপরে লাফালাফি করতো, তাই না? তো আমরা ওইটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে পিয়ানো অনেক একটা বড় জিনিস। এটা দুই ভাই যদি উপর তলায় উঠাইতে চায়, তারা কি কেটে কেটে তুলবে উপর তলায়? তাহলে কাজ কি হবে? কাজ হবে? কাজ হবে না তো। তার মানে দুই ভাই একত্রে তুলবে। তাহলে আমরা যদি জয়েন্টলি দুইজনকে বুঝাই তাহলে আমরা কি বলবো? আমার ডেফিনেটলি উত্তর হবে কি টু। এবার দেখো আমি যদি বলি বোথ বা টু মাই প্যারেন্টস, নাউন প্লুরাল, তাহলে দুই বা তার বেশি হলে আমরা নাউন প্লুরাল বলি। বোথ বা টু মাই প্যারেন্টস ওয়ার বর্ন ইন নওগাঁ, তাহলে আমি বললাম আমার উভয় বাবা মাই নওগাঁয় জন্মগ্রহণ করছে। আচ্ছা বলো তো, তারা কি একসাথে গলা ধরে জন্মগ্রহণ করছে নাকি সেপারেটলি জন্মগ্রহণ করছে? বলছে, হ্যাঁ ভাইয়া দুইজনে নওগাঁয় জন্মগ্রহণ করছে কিন্তু সেপারেটলি। তাহলে আমরা জানি বোথ মানে হচ্ছে দুইজনে কিন্তু আলাদা আলাদা। দ্যাটস ওয়াই এখানে উত্তর হচ্ছে বোথ। দেখো এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো তো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। বোথ এবং টু এর মধ্যে কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ওকে ক্লিয়ার। আচ্ছা এবার দেখেন আরেকবার না, আবার আমি বলতেছি বোথ মানে কি উভয়। উভয় মানে কি? উভয় মানে হচ্ছে আমি বললাম আমার গরু, বলছে এই এই গরু দুটা কার? তা আপনি বললেন লালটা নাকি কালাটা? তাহলে এই যে লালটা, লালটা বলছে লালটা কার? বলছে ওটা আমার। কালোটা কার? বলছে ওইটাও আমার। তো দুটাই বললেন সেপারেটলি, তখন আপনি বলবেন বোথ। আর দুটাকে যদি একসাথে বলেন তাহলে আপনি বলবেন কি টু। তাই আমি বললাম আমার দুই ভাই পিয়ানোটাকে উপরের তলায় নিয়ে গেছে। তাহলে পিয়ানোটা কি জানি আমরা? পিয়ানোটা বিশাল বড় একটা জিনিস, তাই না? পিয়ানো এরকম বিশাল বড় একটা জিনিস, এটাকে যখন উপর তলায় নিয়ে যাবে তাহলে দুই ভাই সেপারেট করে কি ভেঙে ভেঙে নিয়ে যাবে? ডেফিনেটলি নট। তাহলে ভেঙে নিয়ে গেলে তার কাজ হইলো না। তাহলে দুই ভাই একত্রে উপরে উঠাবে। তাহলে দুই ভাই যদি একত্রে উপরে উঠায় তাহলে একত্রে ইংলিশ কি টু। জয়েন্টলি দুই মানে কি দুই, যখন আপনি বলবেন তখন একসাথে বুঝাবে। আবার আমি বললাম আমার বাবা মা ওয়ার বর্ন ইন নওগাঁ, আমার বাবা মা কোথায় জন্মগ্রহণ করছে? নওগাঁতে। তাহলে ভাই নওগাঁতে যে জন্মগ্রহণ করছে, আমার বাপ মা কি গলা ধরে জন্মগ্রহণ করছে? ডেফিনেটলি নট। তাহলে আমার বাবা গলা ধরে জন্মগ্রহণ করে নাই, তারা সেপারেটলি জন্মগ্রহণ করছে। রাইট। দ্যাটস আমরা এখানে কি বলতেছি, দুইজনই কিন্তু আলাদা আলাদা ভাবে জন্মগ্রহণ করছে, এই জন্য আমরা এখানে বলতেছি বোন। রাইট। এবার আশা করি বুঝতে পেরেছো। এবার দেখেন, এবার আমরা যদি এই জায়গাটার দিকে একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখেন এই কোশ্চেন এমসিকিউটাতে যদি আমরা একটু ফেরত যাই, যেটা জগন্নাথ ইউনিভার্সিটি এসেছিল এবং বহুবার এই কোশ্চেনটা আমরা রিপিট দেখেছি। তাহলে এবার এই জায়গাটাতে আপনি যদি একটু সুন্দর করে খেয়াল করেন তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। আমরা যদি এই জায়গাতে দেখি এখানে সাইড আছে নাকি সাইডস আছে, তাহলে এটুকু আমি একটু ক্লিয়ার হয়ে আসছি। বোথের পরে যে নাউনটা বসে সেই নাউনটা কি হয়? প্লুরাল। তাহলে সাইড মানে কি সিঙ্গুলার, তার মানে হবে না। এবার আসেন ম্যানের ক্ষেত্রে আমরা পড়ে এসেছি যে ভাইয়া ম্যানি মানে হচ্ছে প্লুরাল ডিটারমিনার, এরপরে যে নাউনটা হবে ডেফিনেটলি নাউনটা কি হবে? প্লুরাল। কিন্তু আছে কি সাইড, হবে না। এবার আসেন বলতে দেয়ার আর ম্যানি কোকোনাট ট্রিস, মানে অনেকগুলো কোকোনাট ট্রিস আছে দেয়ার সাইড অফ দ্য রোড। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, বলছে দেয়ার সাইড অফ দ্য রোড, রাস্তা যে আছে ভাই, রাস্তার পাশ কয়টা? এই যে রাস্তা, এই রাস্তাটার পাশ কয়টা? তাই দুইটা। আমরা জানি দুইটা অবজেক্টের বা পার্সনের বা দুইটা থিংস এর ধারণা আসলে আমরা সেখানে কোনোভাবেই এভরি নিতে পারি। আমার এভরি আসতে হবে কমপক্ষে তিন বা তার বেশি। এই জন্য কি এভরি বাদ। তাহলে থাকলো কোনটা? আমরা বিও না, সিও না, ডিও না, তাহলে উত্তর কি? এ। দ্যাটস উত্তর হচ্ছে এ। আমি যে প্রসেসটা উত্তর করলাম সেটাকে বলা হয় পিওই, এটাকে বলা হয় প্রসেস অফ ইলিমিনেশন। এটা ইন্টারন্যাশনাল একটা মেথড। আপনি যখন কোনো এমসিকিউ সলভ করতে যাবেন ডেফিনেটলি প্রত্যেকটা অপশন এভাবে বাদ দিয়ে বাদ দিয়ে উত্তর করতে হবে। তাহলে এবার আসেন আইদার মানে কি। তাহলে আমরা জানি আইদারটা হচ্ছে আমরা পড়ে এসেছি গতদিন, এটা কাউন্টেবল নাউনের সাথে বসে এবং ডেফিনেটলি ওই কাউন্টেবল নাউনটা আপনার সিঙ্গুলার হয়। আমি আবারও বলতেছি যে আইদারটা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসে এবং সেটা 100% সে নাউনটা সিঙ্গুলার হয়। এবার দেখেন আইদার মানে কি। আমরা জানি আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে এক, দুইয়ের মধ্যে এক, দুইয়ের মধ্যে কি এক। তাহলে এবার আমরা যদি এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, বলছে দেয়ার আর মেনি কোকোনাট ট্রিস অন দ্যাট সাইড অফ দ্য রোড, তার আমরা বলবো আইদার সাইড অফ দ্য রোড। তবে রাস্তার দুই পাশে যে কোনো এক পাশে প্রচুর নারিকেলের গাছ আছে। দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি দেখেন, এবার আমরা যদি এই ইচ এর কনসেপ্ট থেকে উত্তর করতে চাই তাহলে আমরা কি পাচ্ছি? এই যে এটা বিগত সালের কোশ্চেন, বিগত সালের কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম মন্ত্রণালয়ের কর্মসংস্থান পরিসংখ্যান ব্যুরো উপপরিচালক 2007 সালে একটা কোশ্চেন ইস থেকে আসছে। রাইট। তাহলে এবার দেখেন বলতেছে কোশ্চেনটা কি বলতেছে,
বলতেছে ইন দিস ডিসপ্লে ইজ অন সেল। একটা কথা মনে রাখবেন, কোশ্চেনের যখন শুরুতে গ্যাপ আসে তখন আপনাকে অপশন নিয়ে পড়তে হবে। একটা কথা, এই টেকনিকটা সারা জীবন আপনি মনে রাখবেন যে ভাইয়া, যখন আপনি কোনো এমসিকিউ পাবেন এবং এটা শুরুতে গ্যাপ থাকবে তখন আপনি অপশন নিয়ে পড়বেন। বলছে ইচ ফার্নিচার ইন দিস ডিসপ্লে ইজ অন সেল। বলছে প্রত্যেকটা ফার্নিচার যেটা ডিসপ্লেতে করা আছে প্রত্যেকটা কি হবে, বিক্রি হবে। এবার আসেন, আমরা যদি এটার এমসিকিউটা সলভ করতে চাই, কি বলতেছে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। বলতেছে ইচ ফার্নিচার, ফার্নিচারটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? তাহলে ভাইয়া ফার্নিচারটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এবার দেখেন, যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে ইচটা কিসের ডিটারমিনার? কাউন্টেবল ডিটারমিনার। তাহলে ভাইয়া কাউন্টেবলের সাথে আনকাউন্টেবল বসবে না। এরপর আসেন, এটা আমরা শিখেছি ইসের পরে যে নাউনটা হবে সে নাউনটা হবে সিঙ্গুলার। এবার দেখেন পিসেস যে দেওয়া আছে, আমরা জানি নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে ভাইয়া পিসেস দেওয়া আছে, তবে নাউন প্লুরাল হয়ে গেছে, হবে না। আমি জানি ইসের পরে নাউনটা কি হয়, তাহলে ভাইয়া সিঙ্গুলার হয়, এটাও বাদ। এরপর দেখেন এখানেও সেম প্রবলেম, ইস ফার্নিচার হবে না। এই জন্য ইসের পরে নাউনটা কি দেওয়া আছে, সিঙ্গুলার, এই জন্য উত্তরটা হচ্ছে সি। রাইট, এক্সিলেন্ট। এই যে উত্তর পারতেছো তো তোমরা, আরে এক্সিলেন্ট তো, তোমরা তো ভালো পারতেছো। যাও মিষ্টি নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো যাও। এবার আসেন, এরপরে আমরা দেখবো ফিউ এবং লিটল এর মধ্যে পার্থক্য। রাইট, তাহলে ফিউ আর লিটল এর মধ্যে যদি আমরা পার্থক্যের কথা চিন্তা করি, তাহলে ভাইয়া ফিউটা কি? তাহলে ভাইয়া ফিউটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউনের সাথে বসে, আর লিটলটা কি, আনকাউন্টেবল নাউনের সাথে বসে। খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আমরা পরীক্ষায় পাই ফিউ এবং লিটল দিয়ে, তাই তো? তাই ফিউ এবং লিটল দিয়ে যদি আমরা কোশ্চেনের কথা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি ভাইয়া ফিউটা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসে এবং লিটলটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এই ফিউ এর অনেকগুলো রূপভেদ আছে, যতগুলো রূপভেদ আছে সবগুলো এগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে। ঠিক আছে, সবগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে। একটু ভালো করে যদি আমরা এই জায়গাটাতে খেয়াল করি, দেখেন এই জায়গাটাতে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, ফিউ মানে কি? তাহলে ফিউ এর বাংলা বলেছি, নেই বললেই চলে। আফিউ মানে কি? অল্প। অনলি আ ফিউ, অনলি এবং ফিউ কখনো একসাথে বসে না, এ ফিউ হয়। ভেরি ফিউ বা দা ফিউ মানে হচ্ছে সুনির্দিষ্ট। নট আ ফিউ মানে কম নয়। অনুরূপভাবে সেম বাংলা লিটিল রেও নেই বললেই চলে। আ লিটিল মানে হচ্ছে অল্প। অনলি আ লিটিল মানে এই যে খুবই অল্প। অনলি আর লিটিল কখনো একসাথে বসে না, মাঝখানে এ বসে। ভেরি বা লিটিল, দা লিটিল মানে হচ্ছে হ্যাঁ সুনির্দিষ্ট। আর একটা নট লিটিল মানে হচ্ছে কম নয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এগুলো বাংলা শিখে কি আদৌ কোনো আমার কাজে লাগে কিনা? রাইট, এগুলো বাংলা শিখে আমার আদৌ কোনো কাজে লাগে কিনা আমাকে এটা বুঝতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া নেই বললেই চলে আরেকটা হচ্ছে অল্প, এই দুটার মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কি? আমি তো বাংলা পড়ে যাচ্ছি শুধু, রাইট? নেই বললে চলে আর একটা হচ্ছে অল্প, আমার পার্থক্যটা কি? দুটা কথা দিয়ে একই মনে হচ্ছে, নেই বললে চলে আর অল্প। আসলে এরকম থিওরিটিক্যাল পড়ে এমসিকিউ সলভ করা যায় না। আমি একটু আগে বলেছি ফিউ বা লিটিল থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় কোশ্চেন আসে। তো এই জায়গাটাতে আমরা যদি একটু গোড়ায় গলদ করে ফেলি তাহলে মুশকিল হয়ে যাবে। আসো আমরা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, আমরা একটু কনসেপ্ট বুঝবো। ল্যাঙ্গুয়েজ শিখবো আমরা, হ্যাঁ, ইনফরমেশন শিখবো না। ফিউ মানে কি, নেই বললেই চলে, আফিউ মানে কি, অল্প, এতে বলে কোনো কাজ হবে না। এবার আসেন, আমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছি, একটা রেড বুলের একটা ছবি দেওয়া আছে, রাইট? রেড বুলের ছবি দেওয়া আছে, রাইট? এই ড্রিঙ্কসটা আমরা জানি ইন্টারন্যাশনালি খুবই পপুলার, রাইট? তো এবার আমরা যদি এই ড্রিঙ্কস এর একটা উদাহরণ দিই, যেমন ধরেন আপনার এইখানে পুরো ড্রিঙ্কসটা আছে। আমরা আমরা অফলাইনে ধরেন রংপুরে ক্লাস করতেছি, তো ক্লাস করার সময় আমি একটা রেড বুলের বোতল নিলাম, হ্যাঁ, কিনে নিয়ে ক্লাসে ঢুকছি সেই বাব নিয়া, ঠিক আছে? এনার্জি ড্রিঙ্কস খাইয়ে দিয়ে একদম শক্তি গজায়, এদের তো বলাই আছে না। এদের হচ্ছে মূল থিমটা কি, যে এটা খাইলে আপনার পাখা গজাবে, তাই তো? এবার আসেন, পাখা গজানোর জন্য আমি নিয়ে গেলাম ক্লাসে, যাওয়ার পরে এই ড্রিঙ্কসটা ঢক 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 করে খাইলাম। এখানে লাস্টে অল্প একটু আছে, হ্যাঁ, লাস্টে অল্প একটু আছে, অল্প একটু আছে, 3-4 ফোঁটা 5 ফোঁটা 6 ফোঁটা আছে, রাইট? এই যে 3-4 ফোঁটা 5 ফোঁটা 6 ফোঁটা আছে, এটার ইংলিশ হচ্ছে লিটল। এটা ইংলিশ কি তাহলে ভাই? এটা ইংলিশ হচ্ছে লিটল, রাইট? এটা ইংলিশ হচ্ছে লিটল। এবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন, এই যে লিটল আপনাকে দিলাম, 3-4 ফোঁটা আছে, হ্যাঁ, আপনাকে দিলাম আমি, ওকে। আমি এই যে মাস্তুরারে বললাম, মাস্তুরা এই যে শোন বোন আমার, এই যে আমি রেড বুলটা খাইছি, 3-4 ফোঁটা আছে, নে বোন তুই খা। মাস্তুরা তুমি কি খাবা? তোমরা কেউ খাবা? তোমাদের যে কাউকে যদি দিই, বোতল নিয়ে কিরকম মুখে ধরে বসে থাকবা, বাবা পর বাবা, খাবা? খাবা না। ওই বোতলটা যদি তোমাকে দিই তুমি নিবা, নিয়ে একদম জানলা দিয়ে ফুঁকে মারবা, ফেলায় দিবা, যে মানুষটা বলবা যে আল্লাহ
মোহাইমিনুল ভাই ক্লাস নিতে আসছিল, কত বাজে লোক, 3-4 ফোঁটা রেড বুল খাইতে দেয়। তবে জিনিসটা কি, পজিটিভ নাকি নেগেটিভ? তো ডেফিনেটলি ভাইয়া এটাকে আমরা তখন বলতেছি নেগেটিভ। এবার দেখো, ওই 3-4 ফোঁটা খেলে তোমার কোনোভাবে তোমার কি তৃষ্ণা মিটবে? মিটবে না। তার মানে এটার দ্বারা কাজ চালানো যাবে না। কাজ চালানো যাবে না। রাইট, এটার দ্বারা কাজ চালানো যাবে না। ওকে, এটার দ্বারা কাজ চালানো যাবে না। ওকে, এবার দেখো, আমি খাইছি আর এই পরিমাণ আছে, সেটা ইংলিশ কি বলছে ভাই? আ লিটল। ঠিক আছে, আ লিটল, একটু বেশি আছে, এই যে এই পরিমাণ আছে, তাই তো? তাই এই জন্য আমরা বলতেছি আ লিটল। এবার আমি খাইলাম, খাওয়ার পরে এতখানি অংশ আছে, রাইট, এতখানি অংশ আছে। এবার মাছ তোরা তোমাকে দিলাম বা সবাইকে দিলাম, এখন তোমরা কি খাবা নাকি খাবা না? খাবা। খাওয়ার পর বাইরে যে কি বলবা? আল্লাহ, মোহাইমিনুল ভাইয়ের মতো মানুষই হয় না। রাইট, এত ভালো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই, দিলেই দোয়া না দিলেই বদদোয়া। আসছো, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে এটাকে আমরা তখন কি বলতেছি? যে ভাই আলিটিলটা হচ্ছে পজিটিভ। ওকে, এটার দ্বারা কি তোমার তৃষ্ণা মিটবে নাকি মিটবে না? ডেফিনেটলি মিটবে। এই জন্য আমরা বলবো কাজ চালানো যাবে। কাজ চালানো যাবে। হ্যাঁ, অল্প আর নেই বললেই চলে, তাত্ত্বিক কথা দিয়ে কোনো কাজ হবে না, এমসিকিউ সলভ হবে না। রাইট, আমাকে ভিতরে ফাংশনটা আমাকে বুঝতে হবে। ফাংশনটা যদি আমি না বুঝতে পারি, তাহলে আমার কখনোই কাজ হবে না। আবার আসো, তার মধ্যে সে লিটিলে যে ব্যবহার, সেম ব্যবহার হচ্ছে ফিউয়ের। ওকে, আবার আলিটিলে যে ব্যবহার, সেম ব্যবহার হচ্ছে আফিউয়ের। ওকে, তাহলে আমি বলতেছি লিটিল, তার মানে কি নেগেটিভ। 2-4 ফোঁটা দিলে তুমি খাবা না, তার মানে কি কাজ চালানো যাবে না। এ লিটিল মানে এ পরিমাণ আছে, তার মানে কি এটা হচ্ছে পজিটিভ, এবং এটার দ্বারা কাজ চালানো যাবে। আসেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ সলভ করে আসি। এবং এই ক্যাটাগরির অনেকগুলো এমসিকিউ আমরা দেখেছি যেটা পরীক্ষায় এসেছে। হ্যাঁ, এবং এই ক্যাটাগরি আমরা দেখেছি যে অনেকবার এই সেম কোশ্চেনটা রিপিট হয়েছে, শুধু ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে আমার এই কোশ্চেনটা রিপিট হয়েছে অনেক কয়বার। রাইট, তাহলে আমরা ওই জায়গাটার দিকে আমরা একটু ভালো করে খেয়াল করবো। দেখো, এটা কোথায় আসছিল? বলছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় 2-3-4-এ আসছে, 3-4-এ আসছিল। এবং এটা পরবর্তীতে অনেকবার এই কোশ্চেনটা বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা রিপিট হয়েছে। রাইট, আসেন একটু মনোযোগ দিয়ে পড়ি কোশ্চেনটা। ওকে, কোশ্চেনটা দিয়ে খেয়াল করেন। আমি বলছি দেখেন গ্যাপ কোথায় প্রথমে। তো আমি প্রথমে গ্যাপ থাকলে আমি কি বলছি? একটা কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে, যে ভাই প্রথমে গ্যাপ থাকলে আমাকে অপশন সহ পড়তে হবে। এই যে অপশন নিয়ে পড়েন, একটা অপশন নেন, এক নম্বর অপশন নিয়েই পড়েন, কোনো সমস্যা নেই। A little information is currently available to researchers and physicians who study the indigenous life of Bangladesh. এবার দেখেন এটাকে আমি অনুবাদ করব। অনুবাদ, অনুবাদ তো জানোই তোমাদের পরীক্ষায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই আজকে একটা অনুবাদের একটা ক্যাটাগরি শিখব। আমরা ইংলিশ থেকে যখন বাংলা করি, সবসময় আমরা রিভার্স পদ্ধতিতে আসি, সবসময় রিভার্স। অর্থাৎ আপনার অনুবাদটা হবে সবসময় পিছনের দিক থেকে। রাইট, আপনি যখনই অনুবাদ করতে চাইবেন, আপনার অনুবাদ করতে হলে আপনাকে পিছনের দিক থেকে ব্যাক করতে হবে। রাইট, আমরা একটু ব্যাক করার চেষ্টা করবো। দেখেন ব্যাক করলে কেমনটা আসে। বলতেছে অফ বাংলাদেশ মানে কি? অফ মানে কি একটা কথা মনে রাখবেন, অফ মানে হচ্ছে র বা এর। র বা কি? এর। ওকে, র বা এর। অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের। ভালো করে খেয়াল করেন, অফ বাংলাদেশ মানে কি? বাংলাদেশের। দ্য ইন্ডিজিনিয়াস লাইফ। ইন্ডিজিয়াস মানে কি? এখানে ইন্ডিজিয়াস মানে হচ্ছে আদিবাসী। বাংলাদেশের আদিবাসীদের জীবন নিয়ে হুই স্টাডি, যারা গবেষণা করতেছে। কারা গবেষণা করতেছে? তাহলে ভাইয়া রিসার্চার এবং ফিজিশিয়ানস, যে সকল গবেষক এবং যে সকল ফিজিশিয়ানস যারা আছে, তারা গবেষণা করতেছে। ইজ কারেন্টলি অ্যাভেলেবল, তাদের কাছে বর্তমানে আছে। বর্তমানে আছে কি আছে? যে ভাইয়া ইনফরমেশন আছে। সেই ইনফরমেশনটা কেমন, কতখানি আছে? এটাই হচ্ছে কোশ্চেন। আসো আমরা একটু সলভ করে আসি। তাহলে দেখো, আমরা কোশ্চেনের দিকে যদি হাত দেই, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে শব্দের শেষে কি আছে? টিআইওএন আছে। আমি গত ক্লাসের আগের ক্লাসে তোমাদের বলেছিলাম, শব্দের শেষে যদি টিআইওএন থাকে, আমি আবার বলতেছি শব্দের শেষে যদি টিআইওএন থাকে। রাইট, আমি আবার বলতেছি শব্দের শেষে যদি কি থাকে? টিআইওএন থাকে, তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে আমরা কি বলি? আনকাউন্টেবল বলি। তাই তো? যেমন আমরা যদি বলি পপুলেশন, রাইট, আনকাউন্টেবল। আচ্ছা, মেডিটেশন আনকাউন্টেবল, অ্যাকোমোডেশন আনকাউন্টেবল, তাই না? তাহলে আনকাউন্টেবলের সাথে ফিউ, আমার কি ফিউটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাই তো? কাউন্টেবল ডিটারমিনার, তার মানে আমি ডি কে বাদ দিচ্ছি, বি কে বাদ দিচ্ছি। তাহলে থাকতেছে কয়টা? দুইটা অপশন থাকতেছে, সি আর এ। এই দুটার মধ্যে আমরা এখন চেষ্টা করব। তাহলে আমার দুটো অপশন আছে, আমাকে দেখতে হবে এ হবে নাকি সি হবে।
রাইট? এবার তোমরা এ আর সি এর মধ্যে তোমরা আমাকে একটু উত্তর লিখে দাও যে ভাই কোনটা হবে, কারণ আমি একটু আগে বেসিক বুঝতে আসছি। আচ্ছা, আফিয়া বলছে ভাইয়া এ এ, 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 সাজ্জাদুল, মেহেদি, মুস্তারি, হ্যাঁ, জাবেদ, মুন, তারপরে শরীফুল, ইভা, সবাই দেখি এর পক্ষে রে। জয় ব্রয় এ, নূপুর বলছে সি। আচ্ছা, তাহলে আসো আমরা একটু কোশ্চেনটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করবো, হ্যাঁ, ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। শান্ত এ, আচ্ছা, কাকন রয়, সরিয়া আ, মানে এ, আচ্ছা। আচ্ছা, ওকে, 1 2 3 4 5 ও বলছে ভাইয়া সি। আসো আমরা একটু মিলাই দেখি কি বলতেছেন। আরেকবার বাংলা পড়, অনেকক্ষণ আমি আপনি আপনি বলতে পারি না, মুখ ব্যথা করে। আসেন, আচ্ছা দেখেন, আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলতেছে বাংলাদেশের আদিবাসীদের নিয়ে যারা গবেষণা করতেছে, সে সকল রিসার্চার এবং ফিজিশিয়ানস এর কাছে বর্তমানে ইনফরমেশনটা কেমন আছে। নর্মালি ধরো আমি একটা বিডি কোম্পানির এজেন্ট, হ্যাঁ, নর্মালি আমি একটা বিডি কোম্পানির কি এজেন্ট, এটা ভালো করে খেয়াল করে। আমি বলতেছি ভাইয়া আমি নর্মালি একটা বিডি কোম্পানির এজেন্ট। ধরেন আপনি রাস্তার পাশে বিড়ি খাচ্ছেন, যে আমি জিজ্ঞাসা করতেছি ভাইয়া আপনি কোন সিগারেট খান, লিখে নিলাম আমি। ধরেন আমি কি খাই, বেনসন খাই বা মালবোরো খাই, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দিও। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করে কি ভাইয়া আপনি কেন খান, আপনি বললেন যে এই কারণে খান, এটা খেলে আপনার কেমন লাগে, উত্তর দিলেন। আচ্ছা, এরপরে আপনি বললেন দাম কত, এত। এই যে আপনি উত্তরগুলো দিলেন, তার মানে কি এরা ডেটা সংগ্রহ করতেছে, নতুন একটা কোম্পানি খুলবে অথবা নতুন একটা সিগারেট তারা নিয়ে আসবে। এই যে মাঠে এত লোক কাজ করতেছে, তারা যদি কাজ চালানোর মতো ইনফরমেশন পেয়ে যায়, তাহলে তোমার কি কোনোভাবে মনে হয় যারা রিসার্চটা কন্টিনিউ রাখবে? রাখবে না তো। কাজ চালা বিড়ি যদি আমি রানই করাইতে পারি, বিড়ি যদি আমি বাজারে লঞ্চই করাইতে পারি, তাহলে তো আমার লোক রাখার দরকার নেই আর বাজারে। সোজা বাংলা কথা। তাহলে আদিবাসীদের নিয়ে যারা গবেষণা করতেছে, তাদের কাছে যদি কাজ চালানোর মতো ইনফরমেশন চলে আসে, তাহলে কি তারা আর বাজারে তারা কি আর পাহাড়ে যে গবেষণা করবে? করবে না তো। রাইট? তারা কোনোভাবে এটা গবেষণা করবে না। তার মানে যেহেতু কারেন্টলি এর কথা বলা আছে যে বর্তমানে অ্যাভেলেবল, রাইট, বলতেছে কি বর্তমানে অ্যাভেলেবল, তাহলে বর্তমানে মানে কি, তার মানে কি তারা এখনো রিসার্চ করতেছে ওই জায়গায়। রাইট? তার মানে কি তাদের কাছে পর্যাপ্ত ইনফরমেশন, কাজ চালানোর মতো ইনফরমেশন নাই। কাজ চালানোর মতো যদি ইনফরমেশন না থাকে, তাহলে সেটাকে আমরা বলি লিটিল। দ্যাটস ওয়াই উত্তরটা হবে সি। ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন একটু চিন্তা করে উত্তর করা উচিত ছিল। রাইট? আচ্ছা, মজা পাইছি অনেক, অনেক মজা পাইছি। আসেন, এইভাবে চিন্তা করতে হবে। স্বাভাবিক ভঙ্গিতে কখনো উত্তর করার কথা চিন্তা করবেন না, একটু মাথা খাটাইয়া সুন্দর করে উত্তর করতে হবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো অনেক সহজ হয় কিন্তু রিপিট হয় না। রিপিট মেমোরাইজিং থেকে আমরা কিছু রিপিট পাই। গ্রামারের কোশ্চেন গুলো ইনটেকই থাকে। ওই ইনটেক কোশ্চেন গুলো তুমি যদি মনে করো বস্তা পচা বই পড়ে যে উত্তর করে আসবা, পারবা না। আর এই জন্যই আমরা যদি দেখি 9% অনলি পাস করছে গত বছর, তাই না, 9%। তার মানে 9% পাস করছে মানে কি 100 জন পরীক্ষা দিলে 91 জন ফেল, 9 জন পাস। কোন সাবজেক্টে পাস? ইংলিশে পাস। হ্যাঁ, এখন তো আমার সাথে রিটেন যুক্ত হয়েছে। রিটেনে যাদের গ্রামারের সম্পূর্ণ ভালো ধারণা না থাকে, তারা কখনোই রিটেনে ভালো করতে পারে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। রাইট? ওই জায়গা থেকে বলতেছি একটু মনোযোগ দিয়ে পড়ো। আমরা যেগুলো শিখাচ্ছি বন্ধু বান্ধবের কাছে স্প্রেড করো জিনিসটা, যে আমি এই জিনিসটা শিখছি তুমিও শিখো। কারণটা কি, তুমি যখন আরেকজনকে বুঝাইতে যাবা, দেন অবভিয়াসলি তোমার মনে খটকাগুলো দূর হবে, সংশয়গুলো দূর হবে। যখন সংশয় তোমার মধ্যে থেকে যাবে, দেন অবভিয়াসলি তুমি তোমার সাগর স্যারকে অথবা মোহাইমিনুল ভাইয়া মানে আমাকে তুমি নক দিবা। হ্যাঁ, আমরা দুই ভাই, হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা সুপার, হ্যাঁ, একটা সলিউশন দেওয়ার জন্য। রাইট? বাজারে যে বস্তা পচা বইগুলো যে সলিউশন দেওয়া থাকে, আসলে এগুলো কোনো মানসম্মত না। রাইট? এগুলো মানসম্মত না। বা বাজারে যে কন্টেন্ট গুলো তোমরা দেখো, আমি যে 3 দিন ধরে ক্লাস নিচ্ছি, এই কন্টেন্ট গুলোর সাথে মিলাই দেখো, কোনো কন্টেন্টে মিল নাই। রাইট? সবগুলো সি গ্রেড ডি গ্রেড কন্টেন্ট। রাইট? তো ওই জায়গা থেকে আমি বলতেছি একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, আই থিঙ্ক তুমি বেটার কিছু পাবা। রাইট? আচ্ছা, এবার আসেন, আসেন এরপর দেখেন। এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন। আচ্ছা, এরপরে দেখেন, আসেন আমরা কিছু কোশ্চেন সলভ করে যাই ধুপধাপ ধুপধাপ করে। আসেন, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি।
আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলছে দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, রাইট? তাহলে এবার দেখো ট্রাফিক, ট্রাফিক তার আগে আমাকে ট্রাফিকটা বুঝে আসতে হবে, ট্রাফিক ব্যাকরণটা কি। হ্যাঁ, ট্রাফিক ব্যাকরণটা কি, আগে ট্রাফিক বুঝতে হবে। ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হচ্ছে ভেহিকল। হ্যাঁ, ট্রাফিক মানে হচ্ছে ভেহিকল। ভেহিকল মানে কি? তাহলে ভাই ভেহিকল মানে হচ্ছে যানবাহন, রাইট? ভেহিকল মানে হচ্ছে যানবাহন। তাহলে যানবাহন মানে কি? তাহলে আমরা এই জায়গাতে যদি খেয়াল করি, তাহলে ভাইয়া যানবাহন বলতে আমরা কি বলছি সেটাকে বুঝতে হবে। তাহলে ভাইয়া যানবাহন মানে একটা কম্বাইন নাম। কম্বাইন নাম মানে কি? তার মানে এটা বাস হতে পারে, এটা ট্রাক হতে পারে, তাই তো, এটা বাইক হতে পারে। এগুলোর কম্বাইন নাম হচ্ছে ভেহিকেল বা ট্রাফিক, তাই তো। যেমন তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো আমরা বলি কি ট্রাফিক জ্যাম, আলাদা জিনিস। আমরা বলি কি ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক পুলিশ মানে কি? এই যে কয়েকদিন আগে তোমার শিক্ষার্থীরা, আমাদের যখন বাংলাদেশের সবচেয়ে সংকটপূর্ণ সময় চলতেছিল, ওই সময় তোমরা বাচ্চারা, হ্যাঁ তোমরা, আমরা বলি যে তোমরা দেশের সূর্য সন্তান, এই তোমার সূর্য সন্তানরা কি করতেছিল? রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছিল। আচ্ছা, ওই সময় তোমরা গাড়ির কাগজপত্র চেক করতেছিল, তাই না? তোমরা কি মানুষের কাগজপত্র চেক করছো? না, কারণ তোমার নাম হচ্ছে তখন ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ মানে তুমি যানবাহনের পুলিশ। তুমি চাইলেও মানুষের কাগজ তুমি চেক করতে পারবে না, তাই না? তুমি কার কাগজপত্র চেক করছো? যানবাহনের করছো। দ্যাটস ওয়াই ট্রাফিক মানে হচ্ছে যানবাহন। এখন ধরো কোনো বাইক আপনার এখানে রেড লাইট জ্বালানো আছে, তারপরেও আপনি রোড ক্রস করছে, তাহলে মামলা আপনি কার নামে দিবেন? মানুষের নামে নাকি যানবাহনের নামে? অবভিয়াসলি ভাইয়া আপনি যানবাহনের নামে মামলা দিবেন। তার মানে ডেফিনেটলি আমি শিওর ট্রাফিক পুলিশ মানে যানবাহনের পুলিশ, আর ট্রাফিক মানে হচ্ছে যানবাহন। যেহেতু যানবাহন মানে কম্বাইন নাম, এই জন্য এই ট্রাফিকটাকে আমরা বলি আনকাউন্টেবল। ট্রাফিক জ্যাম মানে কি? ট্রাফিক জ্যাম মানে দেখো, ধরো তুমি দেশে অনেক ভালো কিছু করছো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ল বলো, আয়ার বলো, পাবলিক অ্যাড বলো, ইংলিশ বলো, ইকোনমিক্স বলো, ভালো সাবজেক্ট গুলো থেকে পড়ছো। পড়ার পরে তুমি পিএইচডি করতে ইউএসএ তে গেছো, দেশে ফিরছো, ফেরার পথে তুমি এয়ারপোর্টে নামছো, নামার পর অনেক কষ্ট করে তুমি আমাদের ক্যাম্পাসে আসছো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছো। আসার পরে তোমার সাথে দেখা, তুমি, আমি তোমাকে বললাম এই তুমি এয়ারপোর্ট থেকে কেমনে আসলা? তুমি বললা যে ভাইয়া আমি তো কার নিয়ে আসছি। আমি যে তুমি কি ট্রাফিক জ্যামের মধ্যে পড়ছিলা? তুমি বললা ভাইয়া চারটা ট্রাফিক জ্যামে পড়ছিলাম। কয়টা? চারটা। কয়টা? চারটা। বলছে ভাইয়া গুলশানে পড়ছি, বনানীতে পড়ছি, মহাখালীতে পড়ছি, কারণ বাজারে পড়ছি। কয়টা হলো? চারটা। তার মানে ট্রাফিক জ্যামটা হচ্ছে কাউন্টেবল, আর ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল। এবার দেখো, তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, তাহলে কেমনটা পাচ্ছি আমরা? তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে দেখো, তার মানে কি, আমি ডেফিনেটলি ট্রাফিক বলতেছি, ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল হলে আনকাউন্টেবল সাথে কখনোই ফিউ বসবে না, বাদ দাও না। এবার আসো, তার মানে আনকাউন্টেবল এর সাথে আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না, বাদ দাও। তাহলে থাকতেছে দুইটা, ভেরি মাস ট্রাফিক আর একটা হচ্ছে টু মাস ট্রাফিক। এই বি আর সি এর মধ্যে তোমরা একটু দুঃখ করে আমাকে উত্তরটা লিখে দাও তো ভাইয়া, কি হবে? ও রে, আপিয়া বলছে সি সি সি, সি সি। আল্লাহ, আসো। আচ্ছা, 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 সবাই উত্তর পারতেছে রে। কাকন রয় উত্তর বলছে বি, একটা আলাদা পাইছি, রাইট? আল্লাহ, জুই, জুই বলছে সি। আচ্ছা, আচ্ছা, ইরা বলছে সি। আচ্ছা, আসুন আমরা একটু দেখি। তাইলে এখানে বলতেছে মাস ট্রাফিক, এখানে বলছে মাস ট্রাফিক। এখানে লেজুর ভিত্তি দেওয়া আছে, এই যে দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন। এবার আসো, তাহলে লেজুর দেওয়া আছে ভেরিয়ার টু। তাহলে ভেরিয়ার টু এর মধ্যে আমাকে একটু ডিফারেন্সটা বুঝে আসতে হবে যে ভাই দুটার মধ্যে ডিফারেন্সটা কি। ভেরিটা আমরা ব্যবহার করি, ভালো করে খেয়াল করো, ভেরিটা আমরা ব্যবহার করি পজিটিভ অর্থে, রাইট? যেমন আমি তোমাদের বললাম আই লাভ ইউ ভেরি মাচ। আই লাভ ইউ, আমি বললাম আই লাভ ইউ ভেরি মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে ভেরিটা কি পজিটিভ। আর আমি যদি বলি আল্লাহ এত গরম পড়ছে, টু হট, রাইট, টু হট, তার মানে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা বলি ভেরিটা হচ্ছে আমরা পজিটিভ ক্ষেত্রে ব্যবহার করি, আর টুটা হচ্ছে নেগেটিভ। তাহলে আপনি বলতেছেন রাস্তায় রে ভাই প্রচুর যানবাহন, রাস্তায় কি? আপনি বলতেছেন রাস্তায় রে ভাই প্রচুর যানবাহন। তাহলে আপনি রাস্তায় প্রচুর যানবাহন বলতেছেন দেখে কি আপনি আনন্দিত হয়েছে? না। তার মানে কি আপনার মনটা খারাপ, নেগেটিভ। দ্য নেগেটিভ হলে আপনি ভেরি বলবেন নাকি টু বলবেন? দ্যাটস উত্তরটা হচ্ছে C। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অভিনন্দন। তোমরা মিষ্টি নিয়ে চলে আসো, দেরি করো না আর। ঠিক আছে, মিষ্টি নিয়ে চলে আসো। আর দেরি করা যাবে না, কোনোভাবেই দেরি করা যাবে না, মিষ্টি খাইতে হবে। চান্স হয়ে গেছে ইনশাল্লাহ, চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। এইভাবে পরিশ্রম করতে থাকলে আটকাইতে পারবে না। আজকে রুটিন দিছে না, অনেক পোলাপান চিন্তা করতেছে কি, আরে বেড়া অ্যাডমিশন হচ্ছে 2 মাস পরে পড়া শুরু করবে, এখন পড়ে কি হবে? ওদের চেয়ে তুমি ক্লাস করতেছো, তুমি অনেকখানি আগায় গেলে না।
আগায় গেছো মানে কি, তুমি তোমার স্বপ্ন জয়ের পথে এক ধাপ এগিয়ে গেছো, তাই না? ওই খুশিতে হইলেও আমাদের মিষ্টি খাওয়ানো উচিত। তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো, দেরি করা যাবে না, আসো। আচ্ছা, এরপরে আসো। এরপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আচ্ছা এরপর একটা দেখো, তাহলে এরপরে এমসিকিউর দিকে আমরা যদি খেয়াল করি, বলতেছে অনলি ড্যাশ লিটিল ক্রপ। তাহলে দেখেন ক্রপ, গতদিন পড়াইছি ক্রপটা হচ্ছে কাউন্টেবল, তাই না? আর কর্নটা কি? তাহলে ভাই কর্নটা বলেছিলাম আমরা আনকাউন্টেবল। তাহলে ক্রপ আছে, ক্রপটা কাউন্টেবল, কাউন্টেবলের সাথে আনকাউন্টেবল বসবে না, কাউন্টেবলের সাথে আনকাউন্টেবল বসবে না, বাদ। এই যে আনকাউন্টেবল, বাদ। তাহলে এবার দেখেন ক্রপটা কি? কাউন্টেবল। তাহলে আমরা এই জায়গাটা যদি খেয়াল করি, আচ্ছা বলো তো, ফিউটাকে আমরা কি বলেছি, সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি প্লুরাল, তাই না? ফিউ মানে কি? কয়েকটি। তাহলে আমরা যদি বলি ফিউ, ফিউ এর পরে আপনি বয় বলবেন নাকি বয়েজ বলবেন? কতদিন পড়াইছি বয়েজ, তার মানে প্লুরাল। তার মানে ফিউ এর পরে ক্রপ হবে নাকি ক্রপস হবে? তাহলে ডেফিনেটলি এখানে একটা এস আসতো, সেটা নাই, রাইট? তার মানে এটা বাদ। তার মানে উত্তর কি হবে? এইটা। এবার দেখো আরেকটা মজার ব্যাপার আছে এখানে। আমরা বলেছিলাম অনলি আর ফিউ জীবনে একসাথে বসে না, কে বসে? অনলি আর ফিউ। ভালো করে মনে রাখতে হবে, অনলি এবং ফিউ কোনোভাবেই একসাথে বসে না। আমরা বলবো অনলি আর ফিউ। ভালো করে খেয়াল করবেন, আমরা কি বলবো? তাহলে ডেফিনেটলি আমরা বলবো অনলি আর ফিউ, রাইট? অনলি আর ফিউ। এবার আসেন, এরপরে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, ঢাকা বিশ্ববিদ্যালয় 1-2 সেশনের কোশ্চেন। এই জায়গাটাতে আমাদের খুব ভালোভাবে বুঝে আসতে হবে, এই জায়গাটাতে খুব ভালোভাবে বুঝতে হবে। তাই দেখেন, এই জায়গাটাতে আমরা যদি খেয়াল, বলতেছে কি ফিউ এবং লিটল, ফিউ এবং কি লিটল, ফিউ এবং লিটলের দিকে আমরা ফিউ এর একটা কম রূপ, রাইট? ফিউ এর একটা কি আছে? কম্পারেটিভ রূপ। আমি একটু, আচ্ছা আমরা এই যে একটু বুঝবো, ভালো করে মনোযোগ দিবা, হ্যাঁ? তাহলে দেখো, আমরা যদি এই জায়গার কথা যদি একটু সুন্দরভাবে খেয়াল করি, দেখো ফিউ, ফিউ এর আমি যদি কম্পারেটিভ রূপের কথা চিন্তা করি, কম্পারেটিভ মানে কি রে বই না? কম্পারেটিভ মানে হচ্ছে তুলনামূলক দিক, রাইট? কম্পারেটিভ। তাহলে ফিউ এর কম্পারেটিভ রূপ হচ্ছে ফিউয়ার, ফিউয়ার। আর লিটল এর কম্পারেটিভ রূপের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলবো লেস। তার মানে কি, যেখানে তুলনা করা থাকবে, আমি আবার বলতেছি যেখানে তুলনা করা থাকবে সেখানে আমরা বলবো ফিউয়ার বা আমরা বলবো লেস, রাইট? যেমন দেখো আমি যদি বলি দেয়ার আর few oblique fewer, little oblique less. Okay, there are few oblique fewer, little oblique less boys in this room than in the next room. ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল করো, বলছে দেয়ার আর ফিউ বা ফিউয়ার লিটল অফ লেস বয়েজ ইন দিস রুম দেন ইন দা নেক্সট রুম। আমি আবার বলতেছি ফিউয়ার, ফিউয়ার কার সাথে বসে? কাউন্টেবল। লিটল আর লেস কার সাথে বসে? আনকাউন্টেবল। ফিউ এর তুলনামূলক গ্রুপ কি? ফিউয়ার। লিটল এর তুলনামূলক গ্রুপ কি? লেস। আমি আগেই বলছি ভাই, ফিউ আর লিটল থেকে পরীক্ষার সবচেয়ে বেশি কোশ্চেন আসে, রাইট? সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো ওই জায়গা থেকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে দেখো আমি কি পাচ্ছি। তাই দেখো, আমরা যদি বলি যে দেয়ার আর few oblique fewer boys in this room than in the next room, এই জায়গাটা উত্তর কি হবে, রাইট? একটু ভালো করে খেয়াল করেন। আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে দেখো প্রথমে বয় আছে নাকি বয়েস আছে? তাহলে ভাই আমরা বলতেছি বয়েজ আছে। কি আছে রে? আমরা বলছি বয়েস। বয়েসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে ভাইয়া বয়েসটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল, দেখেন প্লুরাল কি হতে পারে? প্লুরাল শুধুমাত্র কাউন্টেবল। আমরা জানি আনকাউন্টেবল কি? আনকাউন্টেবল মৃত্যুর আগ পর্যন্ত সিঙ্গুলার। কাউন্টেবল প্লুরালও হতে পারে, সিঙ্গুলার হতে পারে। তাহলে প্লুরাল দেখা মাত্র 100% কি কাউন্টেবল। কাউন্টেবল যদি হয় তাহলে লিটিল আর লেস অটোমেটিক বাদ। এই দুটা কি দেন? বাদ দেন। ঠিক আছে? এই দুটা হচ্ছে বাদ। এই দুটাকে আমরা বাদ দিচ্ছি, বাদ, রাইট? এই দুটাকে আমরা বাদ দিচ্ছি, যে এই দুটাকে আমি নিবই না, বাদ। তাহলে আমার অপশন থাকতেছে এখন দুইটা। তাহলে দুইটা অপশন কি কি থাকতেছে? তাহলে ভাইয়া দুটো অপশন থাকতেছে, একটা হচ্ছে ফিউ, আরেকটা হচ্ছে ফিউয়ার। আমি দুটার মধ্যে উত্তর নিব এখন, রাইট? একটা ফিউ আর একটা হচ্ছে ফিউয়ার। আমি কোনটা নেব? বলছে দেয়ার আর ফিউ বা ফিউয়ার বয়েজ ইন দিস রুম দেন ইন দ্য নেক্সট রুম। এই যে দেওয়া আছে কি দেন, দেন মানে কি তুলনা। তাহলে তুলনা যদি থাকে তাহলে ডেফিনেটলি আমার উত্তর কি হবে? তুলনামূলক রূপটা আসবে। তাহলে ফিউ এর তুলনামূলক রূপ কি? ফিউ নাকি ফিউয়ার? উত্তর হচ্ছে ফিউয়ার।
ও এক্সিলেন্ট, মন বুঝতে পেরেছো, মেহেদি বুঝতে পেরেছো, সাদিকা বুঝতে পেরেছো, কাকন রয় বুঝতে পেরেছো, নুপুর বুঝতে পেরেছো। রাইট, এক্সিলেন্ট। আচ্ছা, এবার আসো, এরপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এরপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আসেন আমরা প্রিভিয়াস এর কোশ্চেনটা একটু দেখবো। আসো, প্রিভিয়াস এর কোশ্চেনটা একটু দিকে খেয়াল করো। আচ্ছা, এখানে কোশ্চেনটার দিকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখো এখানে কি বলতেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, তাই তো? এবার আসেন, বলতেছে লেস পিপল গেট আমেরিকান ভিসাস নাও ইট ইজ। রাইট? তাহলে এবার দেখো পিপল, পিপলের দিকে যদি আমি তাকাই, পিপলের সাথে ইজ হয় নাকি আর হয় বলো তো? উত্তর করো, পিপলের সাথে ইজ হয় নাকি আর হয়? বলো, পিপলের সাথে ইজ হয় নাকি আর হয়? আর, ওরে এক্সিলেন্ট। আচ্ছা, আর হয়, পিপলের সাথে আর হয়। তার মানে কি পিপলটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ডেফিনেটলি পিপলটা প্লুরাল। তাহলে প্লুরাল যদি হয় রে ময়না, রাইট, প্লুরাল যদি হয়, ভালো করে খেয়াল কর, প্লুরাল যদি হয়, তার মানে প্লুরাল হওয়া মানে কি? প্লুরাল হওয়া মানে আমরা জানি প্লুরাল মানে কোন নাউন যদি প্লুরাল পেয়ে যাও, তাহলে চোখ বন্ধ করে এটা কাউন্টেবল, তাই তো? চোখ বন্ধ করে কাউন্টেবল। তাহলে কাউন্টেবল যদি প্লুরাল হয় তাহলে লেস হবে না, লেস আনকাউন্টেবল এর সাথে বসে, লেস আনকাউন্টেবল এর সাথে বসে। কাউন্টেবল এর সাথে বসে দুইটা, একটা হচ্ছে ফিউ আর একটা হচ্ছে ফিউয়ার। আমার দুটার মধ্যে চুজ করতে হবে। তাহলে এবার আসেন, আমি যদি নর্মালি চিন্তা করি, তাহলে আমার এখানে উত্তর কি হবে? উত্তর হবে ফিউয়ার। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই সেন্টেন্সে কখনো দেন দেওয়া আছে? নাই। আমি একটু আগে পড়ে আসলাম, দেন মানে তুলনা, উত্তর হবে ফিউয়ার বা লেস। সেন্টেন্সে তো এখন দেন দেওয়া নাই, তাহলে আমি ফিউয়ার বলবো নাকি লেস বলবো, আমাকে ওই জায়গাটাতে ক্লিয়ার করে আসতে হবে। তাহলে আমি ওই জায়গাটাতে যদি ক্লিয়ার করতে চাই, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে আমাকে ওই জায়গাটাতে একটু ক্লিয়ার করে আসতে হবে। যেমন দেখো, আমার কাছে সোনা কত? 10 টাকা, কম না বেশি বল? এই শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? জি 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 জি, শোনা যাচ্ছে। আচ্ছা, বলো তো আমার কাছে 10 টাকা আছে, কম না বেশি? আজকে নেটওয়ার্কে প্রচুর ডিস্টার্ব করতেছে আমাদের। ঢাকাতে হচ্ছে ওই যে আমরা তো যে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ নেই না, তো এখানে তো অনেক টাকা আমাদের বকেয়া। প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়াতে ওরা টাকার চাপ দেওয়ার কারণে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিয়েছে যতদূর শুনলাম। এজন্য আমাদের লোডশেডিং এর মানে পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। আর এই কারণে নেটের অনেক বেশি প্রবলেম করতেছে আজকে। ওকে, এবার দেখেন, আমি বললাম আমার কাছে 10 টাকা আছে, বলো তো 10 টাকা কম না বেশি? বলো, আমার কাছে 10 টাকা আছে, কম না বেশি? তাহলে ভাইয়া 10 টাকা। আচ্ছা, 10 টাকায় বলছে আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা বেশি হয়? হ্যাঁ, আজকালকার যুগে। তাহলে ভাইয়া দেখো, আমি যখন স্কুলে যেতাম, হ্যাঁ, আমি যখন স্কুলে যেতাম, তো আমি যখন স্কুলে যেতাম আমার বাবা আমাদের সময় আমাকে 2 টাকা করে দিত স্কুলে গেলে। হ্যাঁ, আমার বাবা আমাকে 2 টাকা করে দিত। তো একদিন আমার বাবা আমাকে 10 টাকা দিছে, আমি বন্ধুদের যে পকেট ধরে বলতেছি, দেখ দেখ বন্ধু, পকেটে হাত দিয়ে গরম। ওই সময়টাতে 10 টাকা অনেক বেশি ছিল, তাই না? ওই সময়টাতে 10 টাকা অনেক বেশি ছিল, রাইট? কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাকে যদি জিজ্ঞেস করো 10 টাকা কম নাকি বেশি, তাহলে ভাইয়া 10 টাকা অনেক কম, তাই না? 10 টাকা এখন আমার কাছে অনেক কম, বা তোমাদের যে কারো কাছে টাকাটা কি অনেক কম। তার মানে কি, আমরা 10 টাকাকে কম বা বেশি আমি কোনোটাই বলতে পারতেছি না, রাইট? আমি 10 টাকাকে কম বা বেশি আমি কোনোভাবে বলতে পারতেছি না। তাহলে দেখেন, আমি কম যখন বলতেছি তখন আমি ছোটবেলার সাথে তুলনা করতেছি, ছোটবেলার সাথে তুলনা করতেছি, ছোটবেলার সাথে আমি তুলনা করতেছি। ছোটবেলার সাথে তুলনা করলে আমার কাছে এটা কি মনে হচ্ছে? বেশি। আবার দেখো, বড়বেলায় আমি যখন চিন্তা করতেছি, বড়বেলায় মানে এখনকার সময়, তাহলে এই টাকাটাকে আমার কি মনে হচ্ছে? বেশি। তাহলে নর্মালি 10 টাকা কম বা বেশি আমরা কোনোটাই বলতে পারি না। ভালো করে খেয়াল করেন। তাই এবার দেন, আমরা, রাশেদ বলছে তাহলে ভাই আমাদের সবাইকে 10 টাকা করে দেন। আচ্ছা, নক দিই, যা ফ্লেক্স দিয়ে দেবো 10 টাকা। আচ্ছা আয়,
তাই এবার দেখেন, আমরা যদি চিন্তা করি তার মানে কি 10 টাকা আমি কম বা বেশি কোনোভাবে বলতে পারতেছি উইদাউট তুলনা। তাহলে ছোটবেলায় তুলনা করলে 10 টাকা বেশি, বড়বেলায় তুলনা করলে কি কম। তাহলে ফিউ এর বাংলা আমি একটু আগে কি শিখে আসছি, তাহলে ফিউ এর বাংলা হচ্ছে কম। তাহলে ভাই কমটা আপনি কিভাবে বুঝলেন? তাহলে কোশ্চেনটা পড়ে, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওয়াইডেজ। আজকাল মানুষজন আমেরিকান ভিসা কম পাচ্ছে, রাইট। আমি আবার বলতেছি আজকাল মানুষজন আমেরিকান ভিসা কি পাচ্ছে, তাহলে ভাই ডেফিনেটলি কম পাচ্ছে। তাহলে ভাই কমটা আপনি কিভাবে বললেন? তুলনা করার সাথে বলা বলা যাবে না। তাহলে মডার্ন গ্রামারে আমরা কম না বেশি এমনি বলতে পারি না। দ্যাটস ওয়াই, যেহেতু কম বলতেছেন আগের তুলনায় নাওডেজ আজকাল কম পাচ্ছে, তার মানে কি আগে ধরেন মানুষ পাইতো ভিসা 500 প্লাস বছরে, এখন সেটা পাচ্ছে কত, 100। তাহলে এবার দেখেন 500 তুলনায় 100 কম না বেশি? তাহলে কম। এই যে কমটা বলতেছেন কিসের ভিত্তিতে তুলনা করে, তুলনা হলে উত্তর কি হবে, ফিভার। আর যারা মনে করতেছে ভাইয়া বেশি প্যারা লাগতেছে, সোজা বাংলা ভাষায় অপশনে যদি ফিউ আর ফিভার থাকে তাহলে উত্তর হবে ফিভার। লিটিল আর লেস যদি অপশনে থাকে, লিটিল এবং লেস, ডেফিনেটলি উত্তর হবে লেস। কারণ মডার্ন গ্রামারে কম শব্দটা আমরা তুলনা ছাড়া বলতে পারি না, দ্যাটস ওয়াই উত্তরটা ফিউয়ার বা লেসে চলে যায়। এবার দেখেন অপশনে কি আছে, ফিউ আছে ফিউয়ার আছে, উত্তর হবে কি ফিউয়ার। আর যারা অরিজিনাল ব্যাখ্যা শুনতে যাচ্ছেন সে ব্যাখ্যা তো দিলামই আমি, রাইট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, এবার আমরা দেখবো উভয়ের ডিটারমিনার, রাইট। এটা একটু ছবি তুলে নেন, এটা একটু ছবি তুলে নেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, রাইট। এটা একটু ছবি উঠায় নেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ই আল্লাহ, আপনাদের তো 1 ঘন্টা বেশি ক্লাস হয়ে গেছে। আসেন, আমরা এই জায়গাটাতে যদি খেয়াল করি, দেখেন আ লট অফ, লটস অফ, অ্যানি, অল, সাম, মোর, মোস্ট, মেজরিটি, মাইনরিটি, দ্য রেস্ট অফ, এ গ্রেট ডিল অফ, প্ল্যান্টি অফ, এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসে, রাইট। এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসে। এগুলো বৈশিষ্ট্যটা কি আমি যদি বলতে চাই, আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পড়াবো, একটু দেখেন। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, এ লট অফ বা লটস অফ, অ্যানি, অল, সাম, মোর, মোস্ট, মেজরিটি, মাইনরিটি, তারপরে আমরা যদি বলি দ্য রেস্ট অফ, এ গ্রেট ডিল অফ, প্ল্যান্টি অফ, এগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসে। আমরা এই জায়গাটাতে যদি খেয়াল করি, এই ডিটারমিনার গুলো যখন আপনার কাউন্টেবল নাউনের সাথে বসবে এবং এই নাউনটা অবশ্যই হবে প্লুরাল, আর যখন আনকাউন্টেবলের ক্ষেত্রে বসবে, হ্যাঁ আনকাউন্টেবলের ক্ষেত্রে বসবে, তখন অবশ্যই সে নাউনটা সিঙ্গুলার হবে। যেমন দেখেন আমি যদি বলি সাম, দেখেন সামটা কি উভয় ডিটারমিনার, তার মানে এগুলো কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসে, এই জন্য আমরা বলতেছি উভয় ডিটারমিনার। যেহেতু এগুলো উভয় ডিটারমিনার, এরপর যখন কাউন্টেবল নাউন আসতেছে সে নাউনটা প্লুরাল হয়ে যাবে। তাহলে ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডস, তাহলে একটা বন্ধু, দুইটা বন্ধু, তিনটা বন্ধু আমি বলতে পারি, তার মানে কি কাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাউনটা কি হয়ে যাবে, প্লুরাল, তার মানে কি বলবো, ফ্রেন্ডস। এবার আসেন সাম, সামের পরে কি দেওয়া আছে, ইনফরমেশন, আনকাউন্টেবল, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার, এই জন্য উত্তর হবে কি ইনফরমেশন। এটা বেসিক। তাই আমি বলতেছি এ লট অফ, লটস অফ, অ্যানি, অল, সাম, মোর, মোস্ট, মেজরিটি, মাইনরিটি, দ্য রেস্ট অফ, এ গ্রেট ডিল অফ, প্ল্যান্টি অফ, এগুলো কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে বসে। যদি কাউন্টেবল নাউনের সাথে বসে সেই নাউনটা হবে প্লুরাল, আর যদি আনকাউন্টেবল এর সাথে বসে সেই নাউনটা ডেফিনেটলি সেটা কি হবে, সিঙ্গুলার, রাইট। এবার আসেন, এবার আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি দেখেন, একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি দেখেন। সাদা স্লাইড কম দিছে কেন? আসেন, তাহলে আমরা এন এর সামনে এখন আমরা লট অফ থেকে শুরু করলাম, হ্যাঁ। দেখেন আমি যদি এ লট অফ আর একটা লটস অফ নিয়ে যদি বলি, লটস অফ, এই দুটার দিকে আপনি যদি খেয়াল করেন এই দুটার বাইরে কোনো ফর্ম নাই, এই দুটার বাইরে কোনো কি নাই, ফর্ম নাই। যেমনটা আপনি যদি খেয়াল করেন এ লটস অফ, এরকম কোনো ফর্ম নাই, এমসিকিউ তো থাকে এগুলো, আপনারা ভেবা চায় খেয়ে যান। এবার দেখেন শুধু লট অফ বলে কোনো ফর্ম নেই, রাইট। তারপর বলবো এ লট অফ অথবা কি লটস অফ। এবার আসেন এই জায়গাটাতে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি দেখেন, এই জায়গাটাতে আমরা যদি একটু সুন্দর করে খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি। তাহলে এ লট অফ বা লটস অফ মানে কি প্রচুর, প্রচুর, এবং এটাকে আমরা গুড ইংলিশ বলি অর্থাৎ পজিটিভ ক্ষেত্রে ব্যবহার করি, রাইট। আবার আপনি যদি বলেন ম্যানি বা মাছ, ম্যানি বা কি বলি আমরা, তাহলে আমরা বলি ভাই ম্যানি বা মাছ, এগুলো মানেও কি প্রচুর, ভালো করে বুঝছেন, এগুলো মানেও কি প্রচুর।
এগুলোকে আমরা নর্মালি নেগেটিভ বা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি, রাইট? গতদিন যেটা আমি পড়াচ্ছিলাম তোমাদের, রাইট? যেমন আমরা যদি আবার বলতেছি এ লট অফ বা লটস অফ, এটা প্রচুর, এটাকে আমরা গুড ইংলিশ বলি, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সে নর্মালি আমরা ব্যবহার করি, রাইট? আমার অনেক বন্ধু আছে, তাহলে ইংলিশ হবে আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, রাইট? ম্যাক্সিমাম মাস বলেও প্রচুর, কিন্তু নেগেটিভ বা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে মডার্ন গ্রামারে আমরা ব্যবহার করে থাকি। এ লট অফ বা লটস অফ এরও প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমি যে প্রচুর পজিটিভ অর্থে বলতেছি সেটাকে আমরা বলি ইনফর্মাল ইংলিশ, রাইট? ইনফর্মাল। এখন তোমার মনে প্রশ্ন থাকে যে ভাইয়া আপনি ফর্মাল বা ইনফর্মালের প্রসঙ্গটা কেন টানলেন? কারণটা হচ্ছে এইরকম বিগত সালের কোশ্চিন আমাদের পরীক্ষায় এসেছে। আমরা দেখেছি বিগত সালের কোশ্চিনে যে ভাইয়া এরকম কোশ্চিন আমরা পেয়েছি যে ইনফর্মাল ফর্মালও জানতে হয়, যে জায়গাটাতে অনেক বেশি আমাদের প্রবলেম হয়। আসেন আমরা টোটাল বিষয়টাই আমরা একটু বোঝার চেষ্টা করবো এখানে। ওকে, টোটাল বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এখানে ব্যাপারগুলো কিভাবে রোল প্লে করতেছে। ওকে, এবার একটু ভালো করে যদি খেয়াল করেন, দেখেন ইনফর্মাল মানে কি। ধরেন আপনি ক্লাসে গেলেন, ফর্মালটাকে বোঝেন। আপনি ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার সময় আপনি টিচারকে পাইলেন, টিচারের কাছে আপনি ছুটি নেবেন। টিচারকে যদি মুখ দিয়ে বলেন স্যার আমার ছুটি লাগবে, স্যারকে ছুটি দিবে? তাহলে ভাইয়া ডেফিনেটলি আপনাকে সে ছুটি দিতে বাধ্য না, আপনাকে সে ছুটি দেবে না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনাকে বলবে যে ভাইয়া যাও, তুমি একটা আমাকে অ্যাপ্লিকেশন এনে দাও, রাইট? তুমি এটা কি এনে দাও? তাহলে ভাই আমাকে একটা অ্যাপ্লিকেশন দাও। তাহলে অ্যাপ্লিকেশনটা কিরকম? আপনি লেখেন যে ভাইয়া যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, এই যে এইভাবে আপনি অ্যাপ্লিকেশন লেখেন, তাই তো? তাহলে এবার আপনি যদি ওই জায়গাটার দিকে একটু ভালো করে খেয়াল করেন, আপনি যখন লিখতেছেন তখন আপনি অ্যাপ্লিকেশন লিখতেছেন একভাবে, ওই টিচারের সাথে যখন চায়ের দোকানে দেখা হচ্ছে তখন কিরকম ভাবে বলেন? স্যার আসসালামু আলাইকুম, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, এভাবে কথা বলেন? বলেন না। ক্লাসে যখন আপনি স্কুলে যখন যাচ্ছেন তখন আপনি যে বিহেভটা করতেছেন ওটাকে আপনার বলতেছি ফর্মাল। আর আপনি নর্মালি বাইরে যখন আপনি আচরণ করতেছেন ওটাকে আমরা বলতেছি ইনফর্মাল, রাইট? যেমন আপনি আপনার বন্ধুকে বলতেছেন দোস্ত হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আবার দেখেন ক্লাসের মধ্যে স্যারকে কি আপনি বলতে পারবেন এটা? বন্ধুকে বলতেছে এই ব্রো, এটা কি ইনফর্মাল, রাইট? আবার দেখেন আপনি কোনো ফর্মাল জায়গায় আপনার এলাকার বড় ভাই আপনার ভাই বাড়িতে নিচ্ছে, ধরেন পিএসসি মেম্বার, আপনি কি ভাই বোর্ডে যে বলতে পারেন হে হোয়াটসঅ্যাপ ব্রো? এটা ইনফর্মাল। অনুরূপ ভাবে আপনাকে মনে রাখতে হবে যে ভাইয়া এ লট অফ বা লটস অফ মানে প্রচুর, এটা ইনফর্মাল। এটা ফর্মাল রূপটা কি? এটা এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ, এটা হচ্ছে ফর্মাল। এটা বাংলা হচ্ছে প্রচুর। তাহলে এবার আমি যদি বলি আমার অনেক বন্ধু আছে, তাহলে আমার উত্তর কি হবে? আমার আমার অনেক বন্ধু আছে, রাইট? আমি যদি বলি আমার অনেক বন্ধু আছে, বন্ধু আছে, তাহলে এটা ইংলিশ হবে আই হ্যাভ আ গ্রেট ডিল অফ ফ্রেন্ডস। এবং এটা হচ্ছে সঠিক উত্তর। এর রিলেটেড আপনি অনেকগুলো এমসিকিউ বিগত সালে পেয়ে যাবেন, যেখানে আপনি দেখবেন অপশনে এ লট অফ আছে, দেওয়া আছে, এই জিনিস থাকে ওইটা, এই জন্য উত্তর হয় এ গ্রেট ডেল অফ ফ্রেন্ডস। আপনি যদি কোশ্চেন ভালো করে পড়েন দেখবেন যে কোশ্চেনটা আপনি পেয়ে গেছেন। এবং আশাবাদী আমাদের কারো কাছে আপনি যদি প্রশ্ন করেন যে ভাই আমার অনেক বন্ধু আছে ইংলিশ কি হবে, ডেফিনেটলি সে আপনাকে বলবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, রাইট? তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর বের না হতে পারলে আপনি কখনো ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। এই যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যদি ফার্স্ট হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই অন্য মানুষ যেভাবে চিন্তা করে সেই চিন্তার জায়গাটা আপনার অবশ্যই আলাদা হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আসেন তাহলে আরেকবার আমি একটু বলি, ম্যানিটা কার সাথে বসে? ম্যানিটা হচ্ছে কাউন্টেবলের সাথে বসে। মাছটা কার সাথে বসে? আনকাউন্টেবলের সাথে বসে। এবং দুটো ব্যবহার আমরা কি করব? আমরা আমরা মডার্ন গ্রামার অনুসারে নেগেটিভ বা ইন্টারগেটিভে সেগুলো ব্যবহার করব। এ লট অফ বা লটস অফ, এটার ক্ষেত্রে আমরা কি বলবো? এটাও হচ্ছে প্রচুর, এটা হচ্ছে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের ক্ষেত্রে বসবে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের সাথে বসবে। এবং এটা আরেকটা জিনিসও মাথায় রাখবো যে ভাইয়া জিনিসটা কিন্তু আমরা জানি ইনফর্মাল। আর এটা ফর্মাল রূপটা কি? এ গ্রেট ডিল অফ, এটা মানে হচ্ছে প্রচুর। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন, রাইট? এবার আসেন এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে, আচ্ছা অ্যানি আর সাম উঠে আছে অনেকক্ষণ ধরে। অ্যানি আর সামনে পড়াই দেবো, অনেক ঝামেলা আছে। আচ্ছা পড়াই দিই। অ্যানি আর সাম একটু ভালো করে খেয়াল করেন, অ্যানিটা কোথায় ব্যবহার হয়? তা অ্যানিটাও আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি। নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করে থাকি, রাইট? আর সামটাকে, এটা একটু ব্যতিক্রম আছে, হ্যাঁ।
সামটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি। এটা একটু ব্যতিক্রমও আছে, ঠিক আছে? আমরা একটু এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবো, তাহলেই হবে। তাহলে অ্যানিটার ক্ষেত্রে আমরা কি বলেছি ভাই? নেগেটিভ বা ইন্টারোগেটিভে ব্যবহার হবে। সামটা কি? সামটা হচ্ছে অ্যাফার্মেটিভে ব্যবহার হবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ অ্যানি অবলিক সাম বুক অবলিক বুকস, রাইট? এটা বললাম আই ডোন্ট হ্যাভ অ্যানি অবলিক সাম বুক অবলিক বুকস, রাইট? তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ভাইয়া আমরা এখানে কি কি পাচ্ছি? তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে। আচ্ছা দেখেন, এই সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কে বসে? সাম। তাহলে উত্তর কি হবে? সাম। সামটা কি? তাহলে আমরা জানি সামটা হচ্ছে উভয় ডিটারমিনার, কাউন্টেবল নাউন হলে প্লুরাল হবে, তাহলে উত্তর কি হবে? বুকস। এবার আসেন ডন্ট, নেগেটিভ সেন্টেন্স, তাহলে অ্যানি হবে নাকি সাম হবে? তাহলে উত্তর হবে অ্যানি। এইটা কি? উভয় ডিটারমিনার, তাহলে উত্তর কি হবে? বুকস। ঠিক আছে? আরো অনেক কিছু শেখার বাকি। হ্যাঁ, আমাদের সময় অনেক হয়ে গেছে, তোমরা অস্থির হয়ে যাচ্ছ। আজকে এই পর্যন্তই থাক। এই জিনিস কয়টা একটু বাসায় সুন্দর করে একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নাও 80% বা 85% শেষ করতে পারবো। এ পর্যন্ত যতখানি পড়াইছি যে কোনো একটা বই থেকে দেখে সুন্দর করে পড়ে নিও। আর যদি মনে করো আমার বইটাই পড়তে চাও, আমার বইটাতে সেকশন ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে, ইংলিশ শিলার নাম। তোমরা চাইলে আহ সংগ্রহ করে তোমরা পড়ে ফেলতে পারো। আর সুন্দর করে পড়তে থাকো। যে কোনো যদি সমস্যা হয় তোমরা আমাকে অথবা সাগর ভাইয়াকে জানিও, তাহলে সলভ হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো সমস্যা হলে আমাকে অথবা সাগর ভাইয়াকে জানিও, তাহলে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো তোমাদের সহযোগিতায় আমরা চেষ্টা করবো তোমাকে ম্যাক্সিমাম একটা সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া? আর যেগুলো জিনিসগুলো শিখতেছো, আমার একটা অনুরোধ থাকবে, তোমরা তোমাদের জুনিয়রদেরকে একটু পড়ায় দিবা, অথবা তোমাদের বন্ধুদেরকে পড়ায় দিবা, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আশা নয় বিশ্বাস করি তোমরা ভালো করে পড়বা, পরিবারের নাম উজ্জ্বল করবা। তোমরা চিন্তা করতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কি হবে। বিশ্বাস করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এটুকু বলতে পারি, তোমার নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং হবে। হ্যাঁ, এটুকু বলতে পারি যে চলতে ফিরতে তোমার বাংলাদেশে কোনো প্রবলেম হবে না। আল্লাহ যদি চাহে তোমার টাকা পয়সার কোনো সমস্যা হবে না, রাইট? তো ওই জায়গা থেকে আমি বলতে চাই, যদি পরিবারের দায়িত্ব নিতে চাও, নিজের দায়িত্ব নিতে চাও, নিজের বাবা মাকে অনেক বেশি সুখ দিতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে ভালো করে পড়া উচিত। এই শুভকামনায়, আমার বিশ্বাস তোমরা ভালো করে পড়বা। এই শুভকামনায় আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।